নমস্কার। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে মুদ্রা প্রকাশনীর যে ঘর কৃষ্ণনগর, সেখানে এসে বসেছি। আজ মুদ্রার বিশেষ অধিবেশন। আজকের বিষয় কলকাতা বইমেলা এবং মুদ্রার নতুন বই। আপনারা দেখছেন যে একেবারে আমাদের সামনে মুদ্রার যে নতুন বই, সেই বইগুলো আমরা সাজিয়ে রেখেছি। আমাদের সঙ্গে মুদ্রা প্রকাশনীর যিনি প্রকাশক শ্রী শৈবাল সরকার, তিনি আছেন। আমরা আজকের এই আলাপচারিতায় এই নতুন বইগুলোর কথা যেমন শুনব, তেমন এই মুদ্রা প্রকাশনীর এই যে একটু একটু করে অনেক বড় হয়ে ওঠা, খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বই মুদ্রা প্রকাশনীর পক্ষ থেকে পাঠকের কাছে এসে পৌঁছনো, এই সবটা নিয়ে এই যে বিপুল সাহিত্যের এবং কৃষ্টির উদযাপন মুদ্রা করছে, তা আমাদের অনেকের কাছে অত্যন্ত গৌরবের এবং বিস্ময়ের। আমরা যে বইগুলো দেখছেন সেই বইগুলো কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে। সেই বইগুলো নিয়ে আমরা একটু আলাপচারিতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটিকে সাজিয়ে দেব। আমার সঙ্গে শৈবালদা আছে, এই মুদ্রা প্রকাশনীর যিনি কর্ণধার। শৈবালদার কাছে আমরা যাব এবং আমরা শৈবালদার কাছে প্রথমত এই মুদ্রা প্রকাশনীর কলকাতা বইমেলার এই যে যাত্রা, এই যে আনন্দ যাত্রা, সেই বিষয়ে প্রথমেই দু একটি কথা শুনব। নমস্কার আকাশ। ব্যাপারটা হচ্ছে যে মুদ্রা প্রকাশনা শুরু হয়েছিল লকডাউনের আগে। প্রকাশন তার আগে পত্রিকা বেরোতো। লকডাউনের আগে আমরা ওটাকে ভাবতাম যে প্রকাশনার একটা রূপ দেবো। সুধীর চক্রবর্তী উনি বললেন হ্যাঁ করতে পারো, ওনার বইটা দিয়ে আমরা শুরু করেছি। আর স্বপন বনের কবিতার বই, ওনার মেঘে মেঘে তারায় তারায়, এই দুটো বই। কিন্তু আমাদের এইবার কিন্তু বই সংখ্যা তেমন ছিল না, কিন্তু এবার আমাদের মোট 54টি বই এবার হবে। তা আমরা ভাবলাম তাহলে এবার করতে পারি, তাই জন্য আমরা স্টলটা নিলাম। কিন্তু প্রথমবার স্টল আমরা মানে ছোট স্টল পেয়েছি কলকাতায়। স্টলটার নাম হচ্ছে 118, ওই ফুড কোর্টের ঠিক আগে 1 নম্বর গেট দিয়ে ঢুকে ফুড কোর্টের দিকে যেতে বাঁহাতে পড়বে। দেখুন, মফস্বল শহর, যদিও কৃষ্ণনগরকে ঠিক মফস্বল বলা উচিত নয়, কারণ আমাদের যে নাগরিক কৃষ্টি, নাগরিক সংস্কৃতি, তার পীঠস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে একটা বিপুল আন্দোলন প্রায় 3 শতাব্দী ধরে আমাদের এই সমস্ত বাংলাকে মুখরিত করেছে। সেই আন্দোলনের সেই অভিযাত্রার একটি নতুনতম সংযোজন, একটি নতুনতম হীরক বলতে পারেন এই মুদ্রা প্রকাশনী। এই মুদ্রা প্রকাশনী আপনারা শুনলেন শৈবালদার কাছে যে খুব অল্প সময়ে এই প্রকাশনীর যাত্রা শুরু, লকডাউনের পর থেকে। অর্থাৎ মহামারী অতিক্রম করে এই যে যাত্রা শুরু হয়েছিল, এখন তাদের প্রকাশিত বইয়ের সংখ্যা 50 ছাপিয়ে গেছে। এটা সত্যিই খুব গৌরবের। এবং কৃষ্ণনগর শহরে থেকে, নদিয়া জেলার যে প্রাণকেন্দ্র কৃষ্ণনগর শহরে থেকে, এই যে মুদ্রার আন্তর্জাতিক মানের বই তৈরি করার নিরন্তর চেষ্টা, আন্তর্জাতিক মানের প্রকাশনী সংস্থা তৈরি করার এই যে নিরন্তর লড়াই, এবং যে লড়াই তারা অনেকটাই অর্জন করে নিয়েছে সাফল্য। আমি এবারে শৈবালদার কাছে নতুন যে বইগুলো টেবিলে আপনারা দেখছেন সাজানো রয়েছে, সেই বইগুলো সম্পর্কে দু একটি কথা শুনি। এবং আমরা কিন্তু আজকে বারবারই আমাদের এই আলোচনায় মুদ্রার যে স্টল নাম্বার, মুদ্রার যে স্টল, সেটা আপনাদেরকে বারবার করে জানাবো, কারণ আমরা চাইব যে মুদ্রার যে বইয়ের ভিন্নতর একটা সম্ভার, একটা ভিন্নতর যাত্রা, একটা খোঁজ এবং অন্বেষণ, আপনারা সেই বইগুলো একটু হাতে নিয়ে পড়ুন, আপনারা সেই বইগুলো সংগ্রহ করুন। প্রত্যেকটি বই বইয়ের থেকে আলাদা। এই নতুন বইগুলোর প্রসঙ্গে শৈবালদা, তুমি যদি একটু আমরা একটু নদিয়ার উপর জোর দিয়েছি, যেহেতু নদিয়া আমাদের ঘর বাড়ি, নদিয়াতে জোর দিয়েছি। আকাশে কাছে শুনলাম নদিয়ার একটা আমাদের বাংলা সংস্কৃতি, নদিয়া, শান্তিপুর, নবদ্বীপ এবং এটা একটা বড় একটা প্রাণ কেন্দ্র, ভর কেন্দ্র এই কৃষ্ণনগর। পরে নদিয়া নিয়ে প্রচুর বই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই এই বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স, এই JH গ্যারেট, উনি এইটা লিখেছিলেন। তা সেইটার কোনো বাংলা অনুবাদ ছিল না, ইংরেজিতে ছিল, কিন্তু খুবই এটার একটা খুব ডিম্যান্ড ছিল। আমরা এটার অনুবাদ করেছি এবং আমার অনুবাদটা আমরা চেয়েছিলাম ভালো কিছু হোক, যার জন্য সাহিত্যিক স্বপন বরণকে দিয়ে আমরা অনুবাদটা করেছিলাম। ইংরেজিটা যা ভালো উনি জানেন এবং করেছেন চমৎকার। এই বইটা এবার বইমেলায় থাকবে। দেখুন, বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স, এই নদিয়া 1910 এই বইটা যে বেরিয়েছিল, শ্রী স্বপন বরণ আচার্য তার ভাষান্তর করেছেন। এই বইটি
যে কোনো জ্ঞান পিপাসু মানুষের কাছে খুব মূল্যবান একটি সংগ্রহে রাখবার মতো বই। আপনারা অনুগ্রহ করেই বইটি কলকাতা বইমেলার যে মুদ্রার স্টল, সেই স্টল থেকে এটা বারবার করে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন এবং সংগ্রহ করার চেষ্টা করবেন। আমরা তারপরে শৈবালদা কোন বইটির কথা? তারপরে নদিয়া নিয়ে আমি বলতে চাইছি যে নদিয়ার আরেকটি বই, এইটার প্রথম খণ্ডটি বেরোলো মোহিত রায় রচনা সংগ্রহ। এটা মোহিত রায় ছিলেন নদিয়া জেলার যে আমাদের নদীর লোককে জানাবে নদিয়া জেলার সম্বন্ধে তার প্রথম ক্ষেত্র সমীক্ষক প্রথম, এবং তিনি অজস্র সমীক্ষা করেছেন। তার প্রথম খণ্ডটি আমরা বেরিয়েছে। প্রথম খণ্ডতে রয়েছে নদিয়ার স্থান নাম, আচ্ছা, বারদোল মেলা, শিবনিবাস, সেকালের বিদ্যুৎ সমাজের কাহিনী, কথা কাহিনী, আর আরেকটা হচ্ছে, বইটা দেখলে বোঝা যাবে। এই আপনারা সকলেই মোহিত রায়ের কথা জানেন। মোহিত রায় আমাদের নদিয়ার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একজন খুব বড় মাপের অন্বেষক, সাধক। সাম্প্রদায়িক সম্প্রীতিতে নদিয়ার লোক সংস্কৃতি, এটা একটা চমৎকার বইটা হয়েছে। চমৎকার বই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমরা এবং অ্যান্টিক পিস মনে হচ্ছে বইটাকে দেখে। চমৎকার বইটা হয়েছে, খুব সুন্দর, আমারই ভালো লেগেছে বইটা করে। এবং এটা 3টে খণ্ডে বেরোবে, প্রথম খণ্ড প্রকাশ পেয়েছে। তাহলে প্রথম খণ্ড এই বইটি প্রকাশিত হচ্ছে। এবং খালি আমি যেটা প্রথমেই শুরুতে বলছিলাম যে নদিয়ার কথা আমাদের জানতে হবে। নদিয়া, কৃষ্ণনগর, এই যে জনপদটা, নবদ্বীপ, শান্তিপুর, এই জনপদটাকে জানতে হবে যদি আমরা এই সময়ের কৃষ্টিকে, আমাদের বাংলার সংস্কৃতিকে, আমাদের বাংলার ভাষা চর্চা, শিল্প চর্চাকে যদি বুঝতে চাই, খুব নিবিড়ভাবে কিন্তু নদিয়াকে জানতে হবে। এবং নদিয়াকে জানার জন্যে মোহিত রায়ের কোনো তুলনা নেই। তিনি প্রথম সেই নির্জনিকাকির পথে বেরিয়েছিলেন নদিয়াকে নতুন করে খুঁজতে। তিনি নদিয়াকে খুঁজেছেন, বুঝেছেন এবং আমাদের কাছে নদিয়াকে নতুন করে আবিষ্কার করে সেই হিরে মাণিক্য তুলে দিয়েছেন আমাদের হাতে। এবং মোহিত রায় কিন্তু দীর্ঘকাল ধরে নদিয়াকে নিয়ে যা লিখেছেন তা মানুষ অনেক দিন ধরেই খুঁজছে। তার প্রয়াণের পরে এই লেখাগুলোকে খুব অবিন্যস্তভাবে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা লুকিয়ে থাকতে দেখেছি। মুদ্রা একটি অভাবনীয় কাজ করেছে। আপনারা দেখুন মোহিত রায়ের যে এই লেখাগুলো, সেগুলোকে তারা এক জায়গায় করেছে এবং সেটা শৈবালদা সূচিপত্রটা পড়ে শোনাচ্ছিল। এই বইটি এই সময়ের দেশকালের প্রেক্ষিতেও খুব প্রাসঙ্গিক। কারণ আমাদের যে নদিয়ার লোকসংস্কৃতি আছে, আমাদের নদিয়ার যে মানুষের আচরণের ধারা, আমাদের নদিয়ার যে সঙ্গীত, আমাদের নদিয়ার যে সাধনার গান, নদিয়ার যে হৃদয়ের সম্প্রীতির ডাক, সে নিয়েও অনেক লেখালেখি করেছেন মোহিত রায়। সেই লেখালেখিগুলোকেও কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে নদিয়ার লোকসংস্কৃতি, এই প্রবন্ধটি এই বইয়ে আছে। নদিয়ার স্থান নাম, এক একটা জনপদের যে স্থান নামের শিকড়, নদিয়ার সেকালের বিদ্যুৎ সমাজ। আপনারা নিশ্চয়ই সকলে অবগত, যেটা বারবার করে বলছি, যে এই অঞ্চলটাকে কেন্দ্র করে কিন্তু সেই সময়ের নবজাগরণ, যেটাকে আমরা বাংলার নবজাগরণ বলি, তার কিন্তু শিকড় হচ্ছে এই অঞ্চলটি। এবং এই অঞ্চলটি থেকে নির্যাস নিয়ে, রস নিয়ে, প্রাণের ধারা নিয়ে আমাদের বাংলার নবজাগরণ হয়েছিল। শৈবালদাকে আমি আরো 2-1টি কথা যদি এই বইটি সম্পর্কে বলতে অনুরোধ করি। শৈবালদা কি বলবে? এই বইটি তুমি মানে ভাবলে কেন বইটি করার কথা? ভাবলাম এই জন্য যে আমি যখন এখানে বইটার পাবলিকেশনটা শুরু করলাম মুদ্রা, তখন আমার কাছে যারা আসছিল ছেলেমেয়েরা যারা গবেষণা করছে নদিয়া নিয়ে, তারা বারবার জানতে চাইছে মোহিত রায়ের অমুক বইটা আছে, কিন্তু বইটা পাওয়া যায় না। উনি প্রায় 26টি বই নদিয়া নিয়ে লিখেছেন, কিন্তু তার কোনোটি পাওয়া যায় না। এবং এটা তোমার একটা দায়বদ্ধতা, মানে নদিয়াতে একটা প্রকাশনী সংস্থা করতে এসে তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি যদি আমি এক জায়গায় করি শেখাগুলোকে এবং সেটা যদি আমি ছাপতে পারি তাহলে প্রচুর উপকার হবে। এবং যারা যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণ বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা যারা নদিয়া নিয়ে গবেষণা করছে বা বাংলা নিয়ে গবেষণা, তাদের কিন্তু এই বইটা খুব কাজে লাগে এবং তারা খোঁজ করতে আসে। তা আমরা তাদের কথা চিন্তা করে এবং যারা আগ্রহীদের কথা চিন্তা করে আমরা এই বইটা প্রকাশ করার সিদ্ধান্ত। এবং যেটা শৈবালদা বলছে যে যদি আপনাকে মানে আপনার গবেষণার বা জানবার বিষয় হয় এই সময়ের বাংলার কৃষ্টির মানচিত্র, তাহলে আপনাকে কিন্তু এই নদিয়া, মানে বৈষ্ণবরা বলে নদিয়া একটি তত্ত্ব, এই নদিয়াকে বুঝতে হবে। নদিয়ার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, তার মূল্যবোধ, তার চলাটাকে বুঝতে হবে।
এবং সেই বোঝার ক্ষেত্রেই মোহিত রায়ের রচনা সমগ্র খুব গুরুত্বপূর্ণ একটা বই। বইটি আমি শৈবালদাকে যে বইটিকে নিয়ে বলবো, নদিয়ার ঝুমুর ও চাঁদপুর গ্রামের মেঘাই সর্দার, মানসী দাস এই বইটির লেখিকা। হ্যাঁ, মানসী দাস এই নদিয়ার ঝুমুর নিয়ে উনি কাজ করছেন, আদিবাসীদের নিয়ে, এবং সেটা দীর্ঘকাল ধরে উনি কাজ করছেন। এবং উনি আমাকে প্রস্তাব দেন যে আমি আদিবাসীদের নিয়ে একটা লেখা লিখতে চাই, যারা এদের কথা কেউ নদিয়ার আদিবাসীরা যেভাবে আছেন তাদের আমাদের আদিবাসী বাংলার আদিবাসীদের যে লেখালেখিগুলো হয় সেই লেখাগুলোতে এই নদী আদিবাসীদের কথা সেভাবে থাকে না। এখানে যে অনেক আদিবাসীর বাসস্থান, সেটার বিভিন্ন কারণ আছে। সেটা এখানে দূরে কেন আদিবাসীরা এলেন, কারণ মূলত আদিবাসীরা এসেছিলেন আমাদের এই যে নীল চাষের ক্ষেত্রে ধরে। ওরা নীল চাষ করতো, শ্রমিক হিসেবে আনা হয়েছিল ওদের। এবং যে নীলকুঠিগুলোকে কেন্দ্র করে আদিবাসীদের এখানে প্রথম এখানে ইয়ে করা হয়। ফলে যত নদিয়ায় প্রচুর নীলকুঠি, কারণ আমরা জানি নীলকুঠি নদিয়ার একটা প্রভাব বিস্তার করেছিল এই জন্যে যে তার ফলটার দীনবন্ধু মিত্র নীলের উপর লেখাটা, নীলদর্পণ নাটকটি, তাহলে বোঝা যাচ্ছে নদিয়ায় এরকম প্রচুর নীলকুঠি ছিল এবং আদিবাসীরা সেখানে থাকতেন, তাদেরকে আনা হতো বিহার বা ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে। তাদের নিয়ে কিন্তু সেই ধরনের কোনো আলোচনা বা কিছু আমাদের, এবং একটি সম্পূর্ণ বই, আমি এটা খুব গর্বের সাথে বলছি, এই সূচিপত্রটা দেখলে এই সম্পূর্ণ একটি বই মানসীদি লিখেছে। মানসীদি একজন সর্বক্ষণের সংস্কৃতির যে আন্দোলন আমাদের বাংলার, তার একজন সর্বক্ষণের মানুষ। মানসীদির প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি যাপনের দ্যুতির মধ্যে কিন্তু এই আদিবাসী সংস্কৃতি নিয়ে লড়াই, বলে একটা সংস্থা চালান আদিবাসীদের। হ্যাঁ, এবং মানসীদি এই সংস্থাটা দীর্ঘকাল ধরে চালাচ্ছে। এবং এর যে সূচিপত্র, যদি আপনারা তা দেখেন আপনারা খুব অভিভূত হবেন। কি নিখুঁত এই অন্বেষণ, নদিয়ার আদিবাসীদেরকে নিয়ে কি নিখুঁত তার চর্চা, এবং নদিয়ার সঙ্গে, নদিয়ার এই নাগরিক সংস্কৃতির সাথে এই যে প্রান্তিক আদিবাসী সংস্কৃতির যে মেলবন্ধন, তার একটি দৃঢ়তম সেতুর কাজ মানসীদি কিন্তু বহুদিন ধরে করেছে। তুমি সূচিপত্রের কয়েকটি বিষয় একটু বলে দাও, বলি যে পাঠকরা সুবিধে পাবেন। নদিয়ার আদিবাসীদের আগমন ও বসতি স্থাপন, কিভাবে তারা এলেন, কিভাবে এখানে বসতি স্থাপন করলেন, নদিয়ার আদিবাসী গ্রামগুলোর অবস্থান কোথায় কোথায় আদিবাসীরা বেশি আছেন, আর চাঁদপুর গ্রামটার উপর জোর দিয়েছেন উনি। চাঁদপুর আদিবাসী গ্রাম ও গ্রামবাসীদের কথা, বাতাসি সর্দার, নীল তৈরির চুল্লি, বর্তমান নদিয়ার নীলকুঠি সদরকুঠি আর ও কাছারিবাড়ির ধ্বংসাবশেষ, কলিঙ্গ নদীর জাহাজ ঘাট, কারণ জাহাজে করে এখান থেকেই নদীতে জাহাজ ঘাট বলা হয় আসলে বড় নৌকা, বড় ইতে বজরা, সেখানে করে নীলগুলোকে নিয়ে কলকাতা বন্দরে নিয়ে যাওয়া হতো। সেই জন্য এখানে একটা কলিঙ্গ নদীর জাহাজ ঘাটও ছিল ওখানে একটা, যেখান থেকে রপ্তানি হতো নীলগুলো। আর নীল বিদ্রোহ এবং মেঘাই সর্দার, নীল বিদ্রোহের সময় মেঘাই সর্দার বলে একজন চাঁদপুর গ্রামে ছিলেন যিনি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তার কথা কেউ জানে না। এটা একটা স্বাধীনতা আন্দোলন। দেখুন কি রোমাঞ্চকর, মানে এই যে নীল বিদ্রোহ, আপনারা জানেন যারা ইতিহাস সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, যে এই নীল বিদ্রোহ কিন্তু আমাদের ভারতের যে স্বাধীনতা আন্দোলন তাকে অনেকাংশে প্রভাবিত করেছিল। এবং এই নীল বিদ্রোহ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির ভিতকে নড়িয়ে দিয়েছিল। সেই নীল বিদ্রোহ কিন্তু সেই নীল চাষ, সেই নীলকুঠির সাহেবদের অত্যাচার, নির্যাতন, তার বিরুদ্ধে এই মেঘাই সর্দারের লড়াই, এগুলো কিন্তু নতুন করে বইটাতে আছে, হ্যাঁ, ফিরে আসছে। আপনারা যদি, দ্বিতীয় হচ্ছে যে এখানে একটা জিনিস আছে আদিবাসীদের সংস্কৃতি, ঝুমুর গান, তুই জানিস ঝুমুর গান নিয়ে একটা বিরাট হয়। এখানকার আদিবাসীদের অজস্র ঝুমুর গান এরা লিখেছেন এবং সেই গান নিয়ে ওরা গান করেন এবং নাচেন। সেই গান আমাদের এখানে লিপিবদ্ধ হয়েছে। এবং হ্যাঁ, এবং এই ঝুমুর গান যেটা শৈবালদা বলছে, ঝুমুর গান কিন্তু আদিবাসী সংস্কৃতির একটা নিজস্ব কৃষ্টির উপাদান। সেই ঝুমুর গানগুলো এখানে অনেক, নদিয়ার যে ঝুমুর গান, আদিবাসীদের যে ঝুমুর গান, সেই গানগুলো কিন্তু এই বইটিতে মুদ্রা যুক্ত করে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়েই এই বইটি একটি খুব উল্লেখযোগ্য বই, আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। আমি এবারে একেবারেই এই কয়েকদিন আগে বইটি প্রকাশ, আমাদের এই সময়ের বাংলা গানের উল্লেখযোগ্য গীতিকার শ্রী সৈকত কুণ্ডু, তার বই কথার কথা। আমরা খুবই আবেগের সাথে এই বইটির সাথে আমি শৈবালদা আমরা সকলেই জড়িয়েছিলাম। শৈবালদা, এই বইটি নিয়ে তোমার কি বলা? আসলে সৈকত বহুদিন আমাদের সঙ্গে জড়িত, মুদ্রার সঙ্গে। কারণ মুদ্রা প্রথমে একটা পত্রিকা হিসেবে বেরোতো বহু কাল আগে, মানে
2000 সাল সেই সময়, সেখানে সৈকতরা ছোট তারা লিখত পত্রিকায়, পরবর্তীকালে পত্রিকাটা বন্ধ হয়, আবার এটা দীর্ঘদিন বাদে মুদ্রা আবার বেরিয়েছে। তা সৈকতের লেখাধারটি চমৎকার, আর এবং কবিতা চমৎকার কবিতা লেখে, এবং ও পরে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে, এবং সমস্ত আমাদের বাংলায় যারা বড় গায়ক গায়িকা আছেন তারা সবাই ওর গান নিয়ে গেয়েছেন, এবং সেগুলো সমস্তই আমরা যে অর্থে হিট গান বলি, অনেক হিট গান উনি দিয়েছে। কিন্তু ও যে কৃষ্ণনগরের সৈকত কুণ্ডু এবং ওর যে অনেক কৃতি একটা গীতিকার, সেটা অনেকেই জানেন না। তা আমি ওকে চেষ্টা করেছিলাম যে তার সৈকতকে আমার জানানো দরকার যে সৈকত এতগুলো গান লিখেছে, এবং আমরা সাধারণত কবিতা এবং কবি এবং গীতিকারদের পার্থক্য ঘটিয়ে দিই, কিন্তু মনে রাখতে হবে রবীন্দ্রনাথ গীতিকার ছিল। আমি সৈকতের সাথে রবীন্দ্রনাথ তুলনা করছি না, কিন্তু গীতিকার হিসেবেও তার একটা সমাজে এবং বাংলা সাহিত্যে তার একটা অবদান আছে, সেটা কথা আমরা মনে করি। এবং আমাদের যে মানে ভাবগত আন্দোলন, আমাদের যে সমাজ বিবর্তনের আন্দোলন, আপনি ধর্ম বলুন, রাজনীতি বলুন, আপনি অর্থনীতি বলুন, আপনি সমাজ নৃতাত্ত্বিক কৃষ্টি বলুন, তাতে কিন্তু সঙ্গীতের একটা খুব বড় ভূমিকা আছে। তাতে কিন্তু সঙ্গীত বারবারই খুব গুরুত্বপূর্ণ একটা অংশীদার হয়েছে। সৈকতদার কবিতা, এই গীতি কবিতা আমাদের এই সময়ের যে নাগরিক বিষণ্ণতা, আমাদের যে নাগরিক মন, তার আশ্চর্য এক আলেখ্য, এই বইটি সম্পর্কে কিছু বিশিষ্টজন আমাদের এই বাংলার, তারা 1 লাইন 2 লাইন লিখে পাঠিয়েছিলেন। সেই উবাচগুলো আমরা এই বইয়ের পেছনে সাজিয়ে দিয়েছি। আমার প্রথমেই যার লেখাটি পড়তে ইচ্ছে করছে, তিনি হলেন সুধীর চক্রবর্তী। সুধীর চক্রবর্তী লিখছে, সৈকত এই সময়ের বরিষ্ঠ গীতিকার, প্রকাশভঙ্গির অন্যতর বলিষ্ঠতায়, খুব অন্যরকম আধুনিকতায় দৃপ্ত। এই বইটির একটি দীর্ঘ মুখবন্ধ লিখেছেন শ্রীকান্ত আচার্য। আর একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র, তিনি লিখেছেন, কিছু গানের মধ্যে নিজের জীবন বড্ড বেশি করে ধরা পড়ে যায়। যাও পাখি তেমনই একটি গান, এর মধ্যে কিছুটা প্রাণ আমারও রয়ে গেছে। জীবনে বেশ খানিকটা কষ্ট না দেখলে, আঘাত না পেলে, ভালোবাসতে না পারলে তার উচ্চারণ গানে ধরা পড়ে না। যাও পাখি বলার মতো শক্তি আর সাহস পেতে জীবনকে সেই ওঠা পড়া শোক দুঃখের আলো ছায়ার পথে হেঁটে আসতে হয়। সৈকত আর জয় সরকারের কাছে সত্যি ঋণী এমন একটা গান উপহার দেওয়ার জন্যে। খুব বিনয় করে বললেও বাংলা গানের ইতিহাস থেকে একে চট করে মোছা যাবে না। এরপরেই জয় সরকার লিখেছেন এই বইটির সম্পর্কে, আমার কাছে সৈকত কুণ্ডু এক অহংকারের নাম। ওর কথায় অনেক গান আমার সুরারোপ করার সৌভাগ্য হয়েছে। কাব্যময়তা, গভীর জীবনবোধ এবং আধুনিক সময়ের এক অসাধারণ মেলবন্ধন ওর লেখায় খুঁজে পাই। যাও পাখি তুমি ঠিক যেমন আছো, খাতার উপর আকাশ ঢেলে দিলাম, ওর সাথে করা আমার সবচেয়ে প্রিয় কাজ। এবারে যার কথা আমি বলবো তিনি ব্রততী বন্দ্যোপাধ্যায়। বাংলার যে উচ্চারণ সংস্কৃতি, আমাদের বাংলার যে শ্রুতি সংস্কৃতি, এই যে বলা এবং শোনার যে সুদীর্ঘকালের ইতিহাস এবং সাঁকো পারাপার, অর্থাৎ আবৃত্তি শিল্পের এই সময়ের একজন জাগ্রত জীবন্ত কিংবদন্তি ব্রততী বন্দ্যোপাধ্যায়। ব্রততী বন্দ্যোপাধ্যায় লিখছেন, সৈকত এই সময়ের বাংলা গানের একজন অন্যতম শ্রেষ্ঠ গীতিকার। এই জীবনের বিভিন্ন অনুভূতি, চাওয়া পাওয়া সহজ সাবলীল ভঙ্গিতে ওর কলমে উঠে আসে। এবং আমি যদি সৈকতদা আমাকে এই বইটির কথা, সৈকতদা আমার সাথে, সৈকতদা এই বইটি নিয়ে অনেকবারই কথা হয়েছে। আসলে এই কবিতার বইটি, এই গীতি কবিতার বইটি একজন মানুষের সুদীর্ঘকালের এই আত্মনাশী গানের জন্ম দেওয়ার বেদনার একটি দুমলাটে ধরা জীবনের খণ্ড, হৃৎপিণ্ডের খণ্ড।
এই বইটি একটি উল্লেখযোগ্য বই আমাদের এই মুদ্রা প্রকাশনীর। এবার কলকাতা বইমেলায় বইটি পাওয়া যাবে। আমি কি শৈবাল এখান থেকে একটা কবিতা পড়বো? ছোট করে একটা কবিতা। সৈকতের একটি গান পড়ি, আপনারা দেখুন। এই গানের শরীর ফাটিয়ে আশ্চর্য বেদনার হিরণময়ে অঙ্গারগুলো আমাদের মগজে এসে বিঁধে যাচ্ছে। তানপুরাটায়, কবিতাটার নাম ভৈরবী, মানে এক একটি রাগের মুহূর্তের উন্মোচন আছে এই কবিতাগুলোর মধ্যে। তানপুরাটায় আকাশ নেমে এলো, তারগুলো ওই দিগন্ত হোক তবে, বাতাস তাতে বোলায় আঙুল, দুচোখ ছলো ছলো, একটু পরে হয়তো বা ভোর হবে, রাতের কালো আকাশ চিরে আলোর সোনা রেখা, এই তো প্রথম মাগছে মাটি পায়ে, দুচোখ তাকে পায় না যার হৃদয় দিয়ে দেখা, দুচোখ তাকে পায় না যাই হৃদয় দিয়ে দেখা, মরণ তাকে জীবন দিয়ে গায়, প্রণাম তাকে কতটা ছুঁতে পারে, উজাড় করে দিয়েছি আমি সবই, মায়ের মতো ভোর এসেছে মাটির ভাঙা ঘরে, যন্ত্রণা আজ আনন্দ ভৈরবী। এই বইটার পরে শৈবালদা তুমি কোন বইটার কথা বলবে? আমি এই বইটার পরে বলবো যে জয় মজুমদারের কথা। আমার বন্ধু মমিন পাক রহস্য। আমি একটা, আমরা চাইছি যে সব পাবলিকেশনের মতো আমাদের একটা থ্রিলার থাক, একটা রহস্য উপন্যাস থাক। তা জয় মজুমদারকে বলেছিলাম, জয়দাকে, আমি 1 বছরের সিনিয়র, জয়দা বলি আমি, তা তুমি একটা লেখো। বলে ঠিক আছে, আমি একটা বিদেশি গল্পের ছাড়া অবলম্বনে লিখব। তা সেটা এবং চমৎকার। এইটা কৃষ্ণগড় বইমেলায় হটকেকের মধ্যে বিক্রি হয়েছে, প্রচুর, সব শেষ হয়ে গেছিল। এবং এটা দ্বিতীয় সংস্করণ, এটা কিন্তু দ্বিতীয় মুদ্রণ, এটা প্রকাশ পেয়েছে এই বইমেলাতে পাচ্ছে। দেখুন, আমাদের নদিয়া বইমেলা হয়েছে কিন্তু এখনো এই 1 মাস, গত মাসে নদিয়া বইমেলা হয়েছে। এই বইটি কিন্তু নিঃশেষিত হয়ে গেছে, আবার নতুন করে এটার রিপ্রিন্ট হয়েছে। আপনারা কলকাতা বইমেলার যে মুদ্রার স্টল, সেখান থেকে জয়দার এই মমিন পার্ক রহস্য বইটা কিন্তু অবশ্যই কিনবেন। যে থ্রিলার, অ্যাডভেঞ্চার উপন্যাস, থ্রিলার উপন্যাস, তার এই যে ধারাবাহিকতা, তাতে একেবারেই স্বতন্ত্র একটি যোগ এই মমিন পার্ক রহস্য। এরপরে যে বইটা আমি তোকে দেখাবো সেটা হচ্ছে যে উপন্যাস যখন এসেছি, স্বপন বর্ণের কথা বলতে হবে। এটা স্বপন বর্ণ সম্বন্ধে আকাশ ভালো জানে, তবু আমি ও বন্ধু আমার, ওর 3টি উল্লেখযোগ্য উপন্যাস এটার মধ্যে একসঙ্গে রাখা হয়েছে। ওর 3টি উপন্যাসই ও লিখেছে বিয়েতে। এই 3টি উপন্যাস সমগ্র বলা যেতে পারে। ওর উপন্যাস সমগ্র আমরা প্রকাশ করেছি। এবং এই 3টি উপন্যাস যদি আপনারা পড়েন, তা আপনারা দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে আধুনিক উপন্যাস কোথায় পৌঁছতে পারে। স্বপন বরণ আচার্যের লেখালেখি সম্পর্কে আপনারা অনেকেই ওয়াকিবহল। আপনারা ওর অনুবাদ পড়েছেন, কবিতা পড়েছেন, ওর নাটক পড়েছেন, মৌলিক নাটক। ওই নাটকের প্রসঙ্গ উঠলে বলতে হবে, শেক্সপিয়ারের সমস্ত ট্র্যাজেডি গুলোকে অনুবাদ হিসেবে আমাদের বেরিয়েছে। যেমন জুলিয়াস সিজার, তারপরে তোমার ধরো কিং লিয়ার, ম্যাকবেথ, হ্যামলেট, এগুলো সব প্রকাশ পেয়েছে। এবং এইগুলো সব বই আকারে আমাদের মেলায় থাকবে। আর আরেকটি বই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ওর শেক্সপিয়ারের সনেটের অনুবাদ, 40টি সনেটের অনুবাদ একটা বই আমাদের আছে সেটা। এবং সেই অনুবাদ কিন্তু, মানে আমরা অনুবাদ বলতে যা বুঝি তা নয়, মানে অনুবাদের যে স্বাভাবিক হিসেব নিকেশ স্বপন বরণ আচার্য তার একেবারেই দিগন্ত ভেঙে দিয়েছেন। আপনারা এই বইগুলো কিন্তু সকলেই, সমস্ত বইগুলো। এইবারের লোক সংস্কৃতি নিয়ে আরেকটি বইয়ের কথা বলবো, এটা হচ্ছে মুন্ড দুর্গা। এই যে মুন্ড দুর্গা পত্রিকা পুজো, মুন্ড দুর্গা, এইটা তুমি আমাদের যে আমরা যে পুজো, দুর্গা পুজো সম্বন্ধে আমাদের যে ধারণা, যে মূর্তি পুজো দেখি, তা মূর্তি তো আমাদের পরে এসেছে। তার আগে অন্যভাবে পূজিত হতেন পত্রিকা। তাতে পত্রিকা পুজো যেটা বোঝায় ওখানে, বা কিছু অন্য কিছু পটের মাধ্যমে সেই পুজো কিভাবে ছিল, কেমন ছিল, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সেগুলো এখনো বাঁকুড়া, বীরভূমের দিকে এখনো হয়। সেই দিয়ে একটা ক্ষেত্রকে করেছেন স্বপন কুমার ঠাকুর, বিখ্যাত লোকশিল্প। এবং এই বইটি কিন্তু আপনারা বুঝতে পারছেন, এই বইটি কিন্তু আমাদের যে বাংলার যে মূল উৎসব, যে উৎসব এখন আমাদের বাংলার সংস্কৃতিও বটে, তার সম্পর্কে অনেক তথ্য, তত্ত্ব এবং এই উৎসবের অনেক বিবর্তন
এবং এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আমাদের যে রাঢ়বঙ্গ, গ্রাম বাংলা, তাদের যে বিচিত্র শিল্পের উদযাপন, তার এক আশ্চর্য সংকলন এই বইটি। আপনারা এই বইটিও মুদ্রা পত্রিকার স্টলে পাবেন। এবার আমরা আসবো যে প্রকৃতি বিষয়ে একটা বই আমরা বার করেছি। এটা হচ্ছে প্রকৃতি নিয়ে আমরা প্রতি বছর একটি করে বই আমাদের বেরোবে। এটা প্রকৃতি বিষয়ক গ্রন্থমালা 1 বেরিয়েছে এবং এটা আমি সম্পাদনা করছি না, আমি শৈবাল সরকার এবং সুপ্রতিম কর্মকার দুজন মিলে। প্রথম সংখ্যাটা নদী নিয়ে, এবং নদীর সূচিপত্র হচ্ছে, তুমি দেখো যারা লিখেছেন নদী নিয়ে লিখেছেন সন্মাত্রানন্দ, রূপক কুমার পাল, জয়া মিত্র, কৃষ্ণা বসাক, সুশীল সাহা, সুদক্ষিণা গুপ্ত, শশাঙ্ক দেব, সোমেন সেনগুপ্ত, তন্ময় ভট্টাচার্য, প্রাণময় ব্রহ্মচারী, অনির্বাণ রায়, সুপ্রতিম কর্মকার। এবং ওই বিষয়গুলো হচ্ছে ওই উত্তর বাংলার নদী সংকট, তার সম্ভাবনা, তার সম্ভাব্য সমাধান, ভালো গঙ্গা জলের স্মৃতি, দেশের বাড়ির নদী নিয়ে বাণিজ্য, এবং এই ধরনের নদী নিয়ে যতগুলো ধারা হতে পারে। এবং দেখুন এই বইটি কিন্তু আমাদের যে পরিবেশ আন্দোলন এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই পৃথিবীতে, এই বিশ্বে, তার ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য মুখবন্ধ বলা যায় এই বইটি। এই বইটি কিন্তু এটা প্রথম সংখ্যা বেরোচ্ছে। প্রকৃতি প্রত্যেক বছর একটি করে সংখ্যা বেরোবে, এবং নদী যারা ভালোবাসেন, যারা নদীর কাছে বারবার যান, আমরা তো বারবার নদীর কাছে যাওয়ার চেষ্টা করি। নদী আমাদের প্রাণের ধারা, নদী এবং সেই প্রাণের ধারার কোলও বটে। আপনারা এই বইটি কিন্তু পেয়ে যাবেন কলকাতা বইমেলার মুদ্রার স্টলে। একটি অসামান্য কাজ। এই নদী যখন কথা আসছে তখন আমার মুদ্রার পত্রিকা, হ্যাঁ, জলাঙ্গি বলে মুদ্রার পত্রিকা, আমরা জলাঙ্গি নদী নিয়ে একটা আস্ত নদী নিয়ে একটা আস্ত পত্রিকা আমরা বার করেছি, এবং এটা বলা যায় একটা বড় কাজ হয়েছে। এবং তারপরেই জলাঙ্গি নদী নিয়ে আমরা বিভিন্ন রকম আন্দোলনের দেখতে পাই, সেগুলো হয়েছে। এবং আমরা ওই পত্রিকাটার কথা আমি বললাম, আরেকটি পত্রিকা হচ্ছে রবীন্দ্রনাথের গান, সেটি মুদ্রা স্টলে পাওয়া যাবে, তার কিছু সংখ্যা অবশিষ্ট আছে। আর এখানে আমি আরেকটি পত্রিকা দেখছি, মানে মুদ্রা কিন্তু বাৎসরিক যে পত্রিকাগুলো করছে, সেই পত্রিকাগুলো কিন্তু আমাদের যে পত্রপত্রিকার সাহিত্য, পত্রপত্রিকার ইতিহাস, তার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন হয়ে থাকছে। একেবারেই ভিন্ন ধরনের, ভিন্ন ভাবনার বিষয় এই পত্রিকাগুলোতে থাকে। এখানে আমি দেখতে পাচ্ছি তুমি রেখেছো সেই সব সাহেবরা, এটাও মুদ্রার যে বার্ষিক পত্রিকা, তাতে এটা এইবারের বিষয় ছিল। এবং এইটা প্রায় 51 জন সাহেবকে নিয়ে আমাদের দেশ হিতৈষী যে সাহেব ছিলেন, ভারত প্রেমী, তাদের কথাই এখানে সাধারণত বলা হয়েছে। এবং এটা একসময় কলেজ স্ট্রিটের হাইস্ট সেল ছিল, বেস্ট সেলার ছিল এক মাস। সেই বইটা জনপ্রিয়, এবং সেটার একটা দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে সেই বইটা। দেখুন, বিদেশ থেকে এসে, বহু দূরের দেশ থেকে এসে এই ভারতকে ভালোবেসে ফেলা, এবং ক্রমাগত ভারতবর্ষের রক্ত মাংসের মানুষ না হয়েও তারা এই যে ভারতীয় হয়ে উঠছেন, এক আশ্চর্য কিন্তু জীবনেরই আবিষ্কার বলতে পারেন। এই বইটি অসামান্য। যারা ইতিহাস পড়েন, যারা দেশকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষিতের নিরিখে আমাদের এই ভারতবর্ষকে জানতে চান, তারা কিন্তু এই বইটি পড়ে দেখতে পারেন। এবার করবো যে আমাদের প্রথম যাকে নিয়ে আমাদের অনুপ্রেরণা ছিলেন বই আমাদের মুদ্রা প্রকাশনের, সুধীর চক্রবর্তী। তার প্রথম থেকে তার বইটা দিয়ে আমাদের শুরু হয়েছিল, মেঘে মেঘে তারায় তারায়। এবং এইবার আমরা বের করেছি একটি বই, সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা। মুক্তধারা একটা সংস্থা আছে, তাদের ওখানে যিনি বক্তৃতাগুলো দিয়েছিলেন, সেই বক্তৃতাগুলোর একটা 2 মিনিটের মধ্যে ধরার চেষ্টা করেছেন। এবং স্যারের বক্তৃতা যারা আমরা কাছ থেকে শুনেছি, সে অসামান্য রূপান্তর সেই বক্তৃতাগুলো, মানে আমাদের ভেতরের এত আলোড়ন এবং রূপান্তর হতো একটি বক্তৃতার পরেই, সেটা যদি আপনারা পড়েন। সেই বক্তৃতাগুলো মুক্তধারা বলে একটি সংস্থা আছে। এই সংস্থাটি যখন শুরু হয় তখন স্যারের ভাবনা চিন্তা, স্যারের উদ্যোগের একটা ভূমিকা ছিল। তারা ধারাবাহিকভাবে এই আলোচনা সত্রটা চালিয়ে যাচ্ছে। তা সেই আলোচনা সত্র, সেটাও কৃষ্ণনগরের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলনের দিক। সেই সুধীর চক্রবর্তীর মুক্তধারা ভাষণমালা, এই বইটি মুদ্রা তৈরি করেছে। আপনারা কলকাতা বইমেলার যে মুদ্রার স্টল, সেখানে এই বইটি পাবেন।
এবার বলো এবার দুটি বই কথা বলবো, এখানে বইটা নেই। সাবির ওইটা আখ্যানে মঙ্গল কাব্যটা ওই মশালপত্র আছে, বের কর। আর স্বপ্নময় চক্রবর্তীর বইটা বের কর, এই দুটো নাম। তুমি তো কবিতার বই খুব একটা করো না, কিন্তু সুবোধ সরকারের একটি কবিতার বই তুমি করেছো, সেই বিষয়ে একটু কিছু বলো। সুবোধ সরকার আমাদের এখানে আমাদের কৃষ্ণনগরের মানুষ, ঠিক। এবং একটা সময় এই কৃষ্ণনগর রাস্তা এখানে আড্ডা মেরেছেন, করেছেন। বহু স্মৃতি ওনার জড়িয়ে আছে কৃষ্ণ শহরের সঙ্গে। তা আমরা তো নদিয়ার বিশিষ্ট সমস্ত লেখকদের বই আছে, তার সুবোধ সরকারের একটি বই করা দরকার আমরা মনে করেছিলাম। তা ওর কাছে একটা কবিতার বই চাই, আমি কবিতার বই একটা দিচ্ছি, সেই বইটা প্রকাশ করেছে। এবং উনি সম্প্রতি আমাদের এখানে ঘরে এসেছিলেন, উনি বইটা নিয়ে কিছু কথা বলেছেন, সেটার ভিডিওটা আমরা আপলোড করবো, আমরা দেখতে পাবেন সেই বইটার সম্বন্ধে কথা। আর স্বপ্নময় চক্রবর্তী তার হাসির গল্প নিয়ে একটা আমরা বই করছি। এটা একটা উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা সাহিত্যে, তার সমস্ত প্রায় 30টি হাসির গল্প এর মধ্যে রাখা আছে, অ্যাংস্যাং অন্যান্য হাসির গল্প। এটা পাঠকদের আসলে ভালো লাগবে। এবং স্বপ্নময় চক্রবর্তী তো আমরা সকলেই খুব গুণমুগ্ধ পাঠক। এই বইটিও খুব গুরুত্বপূর্ণ একটি বই, আপনারা মুদ্রা পত্রিকার স্টলে এই বইটিও পাচ্ছেন এবারের বইমেলায়। আর একটি লোক সংস্কৃতি কথা বলি, ঠিক লোক সংস্কৃতি না, আমাদের প্রাচীন সাহিত্য মঙ্গল, মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বড় ধারা এই মঙ্গল কাব্য। হ্যাঁ, মঙ্গল কাব্যগুলোর গদ্য কবিতায় লেখা হয়েছিল, সেই তো। হ্যাঁ, পয়ারে বাঁধা। সেইটার একটি গদ্য আমরা দেবকুমার সোম উনি করেছেন, সেইটা আমরা নিচে পাচ্ছি। হ্যাঁ, এবং দেখুন এই মঙ্গল কাব্য কথা কিন্তু মানে আমাদের যে এই সাহিত্য, তা কিন্তু ছিল মূলত এই আখ্যান এবং কথা নির্ভর। সেটি কেউ পড়তেন বা একজন পড়তেন, তাকে ঘিরে একটি গ্রামীণ কৃষ্টি, গ্রামীণ জনপদ বসে যেত সেই কথা শুনতে। সেই আখ্যান, যে মঙ্গল কাব্যের আখ্যান, সেই আখ্যানগুলোকে গদ্যে রূপান্তরিত করা হয়েছে, যাতে এই সময়ের পাঠকদের সেই যে মহিমান্বিত মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারা মঙ্গল কাব্য, তার যাতে রসাস্বাদন করতে সুবিধা হয়। এই যে অসামান্য বই। এই ছাড়াও আমাদের ছোট গল্পের অনেকগুলো বই, নন্দিনী নাগের একটা ছোট গল্পের কালেকশন বেরোচ্ছে, অনির্বাণ জানার একটা ছোট গল্পের কালেকশন আমাদের প্রকাশ পাবে। এবং যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে, আমরা সাধারণত কবিতার বই ছাপি না, তুই কবিতার কথা এসেছিল, ঠিক, কিন্তু আছে কবিতার বই কিছু। বিদ্যুৎ হালদারের কাব্য সংগ্রহ আছে, এবং স্বপন বর্ণাচার্যের একটা কাব্য সংগ্রহ আমাদের আছে। কবিতার বই আমরা কম ছাপি, কিন্তু একটি বইয়ের প্রতি আমার ভালোবাসা ছিল, লোভ ছিল করবো বলে, কিন্তু সেটা পাইনি। সেটা হচ্ছে এই স্বয়ং আকাশের একটি বই। সম্প্রতি ওর কবিতাগুলো অচমৎকার লেগেছিল। এবং পরে আকাশ বললাম, কবিতার বইটা বললাম একজনকে দিয়েছি, আলো পৃথিবী থেকে বোধহয় কবিতা বইটা প্রকাশ হচ্ছে বই মেলাতে। তা আমি আপনারা শুনুন, ওর চমৎকার কিছু, ওর কণ্ঠে শুনুন, কিছু কবিতা লিখেছে। দুটো একটা কবিতা আমি শুধু বলি শেখাচ্ছি, যদি তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আমি সেখান থেকে দু একটি কবিতা পড়ছি। এই কবিতার বইটির নাম বাবা এবং রাখালময় শূন্যতা। এই কবিতাগুলো আমার একেবারে ব্যক্তিগত যে জীবনটাকে আমি খুব নিবিড়ভাবে সবসময় সকলের থেকে দূরে রাখার চেষ্টা করেছি, আড়াল করেছি, সেই ব্যক্তিগত জীবনটা, এবং যার ভরকেন্দ্রে আমার বাবা খুব আশ্চর্য একজন মানুষ, খুবই দুর্বোধ্য আমার কাছে এখনো একটি চরিত্র। বাবার চলে যাওয়ার পরে এই কবিতাগুলো, আসলে এই কবিতাগুলো আমার মনে হয়েছে আমি শোনার পর, যে এইগুলো অ্যাকচুয়ালি আমি কবিতা বলবো না, এগুলো বলবো অন্তরের কথা, অন্তরের আওয়াজ যেন কবিতাগুলোর মধ্যে এসছে, ভেতরকার আওয়াজ। হ্যাঁ, এবং এই কবিতাগুলো কিন্তু আমাকে লিখতে হয়নি, মানে কবিতাগুলো কিন্তু নিজেরাই নিজেদেরকে লিখেছে। আমি যেন সেখানে একটা ধারক বা একজন, যে ধরনের কবিতা শুনে পরিচিত আমরা, এটা একদম তার থেকে বেরিয়ে গিয়ে একদম অন্য ধারার একটা কবিতা ও লিখেছে, এবং সেটা এত মুগ্ধ করেছে, এবং শুধু মুগ্ধ করেনি, এত স্পর্শ করেছে বলবো। সেটা পড়লেই আপনারা শুনলেই বুঝতে পারবেন কবিতাগুলো। আমি একটি দুটি কবিতা পড়ি। বইটির নাম বাবা এবং রাখালময় শূন্যতা, আলো পৃথিবী থেকে এবারে বইমেলায় প্রকাশিত হচ্ছে। আলো পৃথিবীর স্টল নম্বর কত সেটা আমি জানিয়ে দেবো, কিন্তু এই বইটা আমি আসলে শৈবালদার সাথে কথা হওয়ার আগেই আলো পৃথিবীকে দিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমি কবিতাটা পড়ছি। প্রথম কবিতাটা একটু পড়ি। 1 নাম্বার। কবিতাগুলোর কোনো আলাদা নাম নেই, 1, 2, 3 এগুলোই ওর শিরোনাম, ওদের শিরোনাম। আমি সাইকেলের রডে বসে আছি, সাইকেলের দুপাশ দিয়ে বইছে উদম আকাশ, আকাশে মাখামাখি হয়ে যাচ্ছে জলা বাঁধা।
কদিন পরে পুজো আসবে, জলায় ঝাঁপিয়ে পড়ছে শালুক, জলে আকাশ গুলে গুলে নীল হয়ে আছে। চলে যাচ্ছে রাস্তা, চলে যাচ্ছে আপনদের পাড়া। আমি সাইকেলের রডে বসে আছি, স্কুল যাচ্ছি। বাবা সাইকেল চালাচ্ছে। বাবা জানে না আমি অঙ্কে 25-এ 10 পাবো। এইভাবে যদি আকাশ এসে জলে গুলে যায়, আমার কিন্তু শূন্য পাওয়া ছাড়া উপায় নেই। বাবা সর্বনাশটা বুঝতে পারছে না। এইভাবে কেউ আকাশ ঠেলে ঠেলে সাইকেল চালায় নাকি? পরের কবিতাটা পড়ি। সেই ঢাউস আমবাগান, গাছগুলো সব যেন পাথরের, পাথরের আম গাছ, পাথরের তেলাকুচোর লতা। কি আশ্চর্য, তার মধ্যে একটি মাছরাঙা বসে বসে পালক সারাচ্ছে। আমি একটি পাথরের গাছ আর মাছরাঙার নিচে মাটিতে একলা। মাছরাঙার পালক সারানো দেখছি। কোথা থেকে বাবা এসে হানা দিল, বলল চল, গোখরো সাপ বেরিয়েছে। কিন্তু তার জন্য মাছরাঙার পালক সারানো দেখবো না কেন? বুঝিনি। বাবার সাইকেল এখন নদীর দিকে যাচ্ছে। নদীর পাড়ে গেলে আমি বাবাকে হারিয়ে ফেলতাম। তাই বাবার প্যান্ট খামচে সন্ধে হওয়া দেখতাম, কিন্তু বাবাকে দেখতে পেতাম না। বাবা নদীর জলে মিশে যেত। আমাকে মশা ধরেছে, আমার পেচ্ছাপ পেয়েছে, একা বাড়ি ফেরা তবু সম্ভব নয়। বাবা সেই যে নদীতে মিশে গেল, এত বড় হলাম, রাস্তা চিনে বাড়ি ফিরতে পারলাম না। কারো বাবা সেই শৈশবে নদীতে মিশে গেলে সে আর বাড়ি ফিরতে পারে না। আমি আরেকটি কবিতা পড়ি। এই প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু আমাদের জীবনের একেবারে স্পষ্ট এবং সরাসরি উপকরণ আছে। এটা 4 নাম্বার কবিতা। মাঝে মাঝে বাড়ি থেকে বাবা উধাও হয়ে যেত, কাউকে না বলে। কোথাও একটা চলে গিয়ে বাবা যেন ছায়াগত কারোর বিরুদ্ধে প্রতিশোধ নিত। খুব শীত, পৌষ মাস, ছেঁড়া ছেঁড়া পৌষ মাস, মার হাতে পায়ে জড়িয়ে যাচ্ছে। তবু জানলার কাছে দাঁড়িয়ে আছে মা। তারা যেন মনে নেই, খবর দিল বাবাকে জয়দেবের মেলায় ঘুরতে দেখেছে। মা বলল, বাবু শোন, ডাল রাঁধি, পরাণের বাগান থেকে 2টো কুমড়ো ফুল নিয়ে আয়। সেই থেকে কুমড়ো ফুলে আমার খুব বিশ্বাস। কুমড়ো ফুল ফুটলেই বাবার খবর পাওয়া যাবে। বাজারে কুমড়ো ফুল দেখলেই আমি ছুটে যাই, মনে মনে বলি, কুমড়ো ফুল, বাবার খবর দাও। মা ডাল বসিয়েছে, আমরা 2 দিন অভুক্ত আছি। আমরা আজকে এখানে শেষ করছি। আমরা মাঝে মাঝেই আমাদের বইয়ের খবরগুলো নিয়ে, এবং আমাদের শুধু না, অন্যান্য বইয়ের খবর নিয়ে আমরা ফিরে আসবো। এবং এটা থেকে মুদ্রা শুরু করছে বিভিন্ন বই নিয়ে, শুধু মুদ্রার বই না নিয়ে অন্যান্য বই নিয়েও আলোচনা, বা ভালো বই লাগার বই নিয়ে আমি আর আকাশই বসবো মাঝে মাঝে। বিভিন্ন যে বইগুলো ভালো লাগবে সেই বইগুলো আপনাদের কাছে। আসলে আমরা তো বই নিয়ে কথা বলতে চাই, আমরা বই নিয়ে সরাসরি মানুষের সাথে সংযোগ তৈরি করতে চাই, কারণ মানুষের সাথে সংযোগ তৈরি করার ক্ষেত্রে বইয়ের মতো শুদ্ধ এবং পবিত্র বিষয় আর কিছু হতে পারে না। আসলে যে বিষয়ে বই লেখা হোক না কেন, যে বই তৈরি হোক না কেন, এক একটি বই আমাদের এক একটি দিন যাপনের ভেতরের বিস্ফোরণ। মুদ্রা সেই বিস্ফোরণটা ঘটাতে থাকবে, এবং আমরা মুদ্রার বই, এবং যেটা শৈবালদা বললো, সঙ্গে সঙ্গে অন্যান্য আরো আমাদের খুব প্রিয় লেখকদের প্রিয়তম বই নিয়ে, অনেক অজ্ঞাত লেখকদের নতুন বই নিয়ে আপনাদের কাছে আসবো, এবং আপনাদের সঙ্গে বই নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আজকে এ পর্যন্ত মুদ্রার এই বইমেলার আগের যে বিশেষ অধিবেশন, তার সঙ্গে আপনারা এতক্ষণ ধরে ছিলেন। আমরা চাই আগামী দিনেও আপনারা মুদ্রার সঙ্গে থাকবেন, মুদ্রার বই পড়বেন। নমস্কার। বইমেলায় মুদ্রা স্টল 118।